ক্রিকেট খেলছি দাদাজান, খেলবে? তুমি আর ভালো হবে না আধার। তোমার নাতি কবে ভালো ছিল? ছিলে তো, ছোটবেলায় ভীষণ আদুরে ছিলে। আর এখন বাদর হয়ে গেছি, তাই তো? সোবান খান হেসে বললেন। হয়তো। আধার কিছু না বলে নিজের কাজে মন দেয়, সবকিছু গুছিয়ে নিয়ে বলল। ডাইনিংয়ে বসো, আমি আসছি। আজ বউ থাকলে হাত পুড়িয়ে রান্না করতে হতো না। ঠিক বলেছ, তোমার জন্য পাত্রী দেখা শুরু করছি তাহলে। আমার বউ না, তোমার বউয়ের কথা বলছি। ও, আমার বউও আছে? জানতাম না তো। নাতির তেড়ামি দেখে সোবান খান বেশ বিরক্ত হলেন। এই ছেলেটা এমন কেন? একটু কি ভালো হওয়া যায় না? এজন্যই তার নাত বউ দু চোখে দেখতে পারে না এই বদমাসটাকে। সবসময় উল্টাপাল্টা কথা বলে, ভালো মুড বিগড়ে দিতে ওস্তাদ। সোভান খান আর কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসলেন। আধার এক এক করে খাবারের পাত্রগুলো নিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। তারপর নিজ হাতে দাদাজানকে খাবার বেড়ে দিল। কোথায় যাচ্ছ? সোভান খান খেতে খেতে খেয়াল করলেন আধার প্লেটে খাবার সাজিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তাই তিনি কপাল কুঁচকে উপরোক্ত বাক্যটি বলে। আধার পেছনে না ফিরে একটি বন্ধ দরজার রুমের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বলে উঠল। তোমার ছোট বৌমাকে খাবার দিতে। উনি আমাকে পর ভাবলেও তো আমি আর ওনাকে পর ভাবতে পারি না দাদাজান। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। আলো নিজের গিটারে টুংটাং শব্দ তুলে পড়ন্ত বিকেলে ছাদের দোলনায় বসে থেকে দোল খেতে খেতে গুনগুন করে গান গাইছে। তার যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে একা একা গান গায়। তারপর কিছুটা হলেও মনটা হালকা হয়। সে চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে গাইলো আরো কয়েকটি লাইন। তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়। মেয়েটার মিষ্টি কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। বাতাসে উঠছে তার খোলা চুল, স্কার্টের সাদা ঘের, কালো টপসের উপর ঝুলছে সফের জর্জেট ওড়না, যেটার একাংশ অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অথচ মেয়েটা সেদিকে কোনো ধ্যানমগ্ন নেই। সে তো এখন অন্য জগতে হারিয়ে গেছে। তবে মেয়েটিকে বেশিক্ষণ নিজের গানে মত্ত থাকতে না দিয়ে হঠাৎই ছাদের দরজা ধরাম করে খুলে গেল। মৃদু আওয়াজে আলোর কণ্ঠের সাথে সাথে হাত জোড়াও থেমে গেল। রাহুল ভাইয়া, আপনি এখানে? অসময়ে মানুষটাকে সশরীরে এখানে দেখে কিছুটা অবাক হয় আলো, কারণ লোকটা কখনোই হুটহাট করে আসে না। তো আজ কেন জানি মানুষটাকে এলোমেলো দেখাচ্ছে। চুলগুলো কপালে লেপটে আছে, ঘামার তো চেহারাটা লালচে, ইন করা শার্টের অর্ধেক অংশ বাইরে, দুটো বোতামও খোলা। সবসময় পরিপাটি থাকা মানুষটিকে আজ এমন ছন্ন ছাড়া রূপে দেখে ভরকালো মেয়েটা ফের জানতে চাইল। আপনি ঠিক আছেন ভাইয়া? ঠিক নেই পাখি, একদম ঠিক নেই আমি। রাহুল মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে অস্থির গলায় বলে। আলো ভ্রু কুচকে বলল। কেন, কি হয়েছে আপনার? সেটা তো তুমি বলবে, তোমার কি হয়েছে? মানে ঠিক বুঝলাম না। কেন করলে এমন? কেন ওই আধার খানকে ডিভোর্স দিলে না? কেন? আলার কপাল কুঁচকে গেল। তাহলে কি তার বিয়ের কথা জানে এই লোকটা? হতে পারে। না হলে কি আর এসব জানতে পারতো? সে তপ্ত শ্বাস ছেড়ে গিটারটা দোলনায় রেখে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে। আমার নিজেরও এটার সঠিক উত্তর জানা নেই। ওই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, দ্যাটস ইট। একটু থেমে পুনরায় বলল। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ কারণ তুমি তো ওই লোকটাকে পছন্দ করো না, আর না তার সাথে সংসার করতে চাও। তাহলে কেন এমন পাগলামি করলে আলো? তুমি ওই লোকটার থেকেও ভালো কাউকে ডেভেলপ করো। ওই লোকটা সব সময় তোমাকে অপমান করে, কথা শোনায়, একটু সহ্য করতে পারে না। সব কিছু জেনে শুনেও তুমি কেন আবারও ওই নরকের মধ্যে পা রাখলে? ওই লোকটা কি কোনোভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে? রাহুলের কথা শুনে আলো হতবাক হয়ে গেল। এই পাগল ছেলেটা এসব কি আবল তাবল বলছে? আদা স্যার ব্ল্যাকমেল করবে, তাও তাকে? হাস্যকর ব্যাপার। আই নো উনি আমাকে লাইক করেন না। আমিও ওনার ওই গাম্ভীর্যকে পছন্দ করি না। ওনাকে দেখে কিছু না হলেও ওনার তেরামিতে মেজাজ খারাপ হয়ে যায়। সব সময় তেরা তেরা কথা বলবে। ওনাকে একটা প্রশ্ন করেও শান্তি নেই, উল্টো আপনার মাথাটাই নষ্ট করে দেবে। মানছি মানুষটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু তাই বলে খারাপ নয়। আর আমার সাথে তেরামি অপমান করলেও কখনো হার্ট করেননি কিংবা খারাপ ব্যবহার করেননি।
উনি তো আগে থেকেই আমাকে দেখতে পারতেন না, আর আমিও ওনার পেছনে এই পর্যন্ত কম লাগিনি। বলতে গেলে আমার নিজের দোষেই মানুষটাকে শত্রু বানিয়েছি। আর স্যার শুধু আমার সাথে অমন করেন, এর বাইরে তো অন্য মেয়েদের দিকে তাকানোরও প্রয়োজন মনে করেন না। উনি আমাকে যতই অপছন্দ করুক, কিন্তু কখনো অবহেলা করেননি। বিপদের সময় সব সময় ওই অদ্ভুত লোকটাকেই নিজের ঢাল হয়ে সামনে পেয়েছি। উনি একটু হলেও আমাকে আগলিয়েছে, যত্ন করেছে, শুধু নিজের মনটাই দিতে পারেননি। শেষের কথাটা আসতে বলে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল আলো। সে যতই মুখে লোকটাকে বকাবকি করুক না কেন, দিন শেষে ওই লোকটাকেই তার এখন ভালো লাগে। তুমি আধার খানকে চাইলেও কিন্তু তোমাকে আধার খান একটুও চায় না। রাহুলের কথা শুনে আলো কিছু না বলে পাশে ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যে মানুষটাকে পাবে না যেন তার বেঈমান মনটা সেই মানুষটাকেই বেহার মতো চেয়ে বসে আছে। এর থেকে কষ্টের আর কি আছে। আলো, আধার খানকে ডিভোর্স দাও, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা শুনে আলো চট করে পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার ডিভোর্স নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? কিন্তু আমি ডিভোর্স চাই না। ওনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি চাই না আধার স্যার অন্য কোনো মেয়ের হোক। তাই যেভাবে আছি ওভাবেই থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছু বলবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। রাহুল এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গিয়েছো। যেই মানুষটা তোমাকে বউ বলে মানেই না, তুমি কিনা সেই মানুষটাকেই চাচ্ছ। আর ইউ ম্যাড? আলোর এতক্ষণের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎই চিল্লিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এমনটা কেন হয়েছে জানেন? নিজের এই জঘন্য হৃদয়টার জন্য। ব্রেন বলে ওই লোকটার থেকে দূরে যেতে, কিন্তু এই বেঈমান মন সেটাতে সায় দেয় না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যি উন্মাদ। না হলে কি অমন একটা শয়তানকে চাইতাম, যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকেই আমি দিন শেষে অনুভব করি। ওই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝে ঘাপটি মেরে থেকেছি। মাঝে মধ্যে নিজ থেকেই কাছে গিয়েছি, কারণ ওনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো। তখন কেন জানি ওনাকে খুব আপন আপন লাগতো। হয়তো এইটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পারতাম ওনাকে অন্য কারোর হতে দেখতে? মেয়েরা আর যাই করুক কখনো নিজের স্বামীর ভাগ দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে আর কেনই বা এমন করছি। শুধু জানি ওই আধার খান আমার না হলে অন্য কারোরও না, কারোর না। এক নাগারে কথাগুলো বলে এক ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎ সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তেই ভালোবেসে ফেলেছো আধার খানকে। রাত গভীর, অথচ একজন যুবক এলোমেলো ভাবে কার ড্রাইভ করে রাস্তায় ছুটে চলেছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পর যুবকটি হঠাৎই ব্রেক কষল তার খুব চেনা পরিচিত এক জায়গায়। তারপর গাড়ি থেকে নেমে গিয়ে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর পথ এগিয়ে আসতেই চোখের সামনে স্পষ্ট হলো এক লাইনে রাখা 4টে কবর। আধার লম্বা শ্বাস নিয়ে কাছে এলো। প্রথম কবরের পাশে দুহাঁটু ভেঙে বসলো। আজ তার ভীষণ মন খারাপ, তাই তো ছুটে এসেছে নিজের আপনজনদের কাছে। আধার ঠোঁট কামড়ে ডান হাতটি বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল কবর। তারপর ভাঙা ভাঙা গলা স্ফুটস্বরে ডেকে উঠল। বিপরীত পাশ থেকে কোনো সারা শব্দ এলো না, আর আসবেও না কখনো। আধার জোরে শ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোমার ছেলের খুব মন খারাপ আম্মু, খুব। অথচ তুমি এসে জানতে চাইলে না কেন তোমার আদরের ছেলের মন খারাপ। ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে সব দুঃখ কষ্ট এক নিমিষে গায়েব করে দিলে না। তুমি কি আমাকে ভুলে যাচ্ছ, নাকি এতদিন আসিনি তাই অভিমান করেছো? আচ্ছা সরি, খুব খুব সরি আম্মু। প্লিজ তুমি রাগ অভিমান করে থেকো না। এবার থেকে তোমার অবাধ্য সন্তান বাধ্য হওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দ্বিতীয় কবরের কাছে গিয়ে বসে। তারপর হাত রেখে শান্ত গলায় বলে, আমার অদেখা ছোট্ট ভাই, কেমন আছিস? নিশ্চয়ই বড় ভাইকে মিস করিস। আমিও তোদেরকে ভীষণ মিস করি, কিন্তু আফসোস তোরা সবাই স্বার্থপরের মতো আমাকে একা রেখে পালিয়ে গেলি। আমি এমনই একজন অভাগা ভাই যে নিজের ছোট্ট ভাইকে জীবন্ত অবস্থায় দেখতে পারিনি। পৃথিবীতে আসার আগেই ওই নীল আকাশে মা ছেলে মিলে উড়াল দিলি, অথচ আমার কথা একটিবারের জন্য ভাবলি না। জানিস, মাঝে মধ্যে না আমার ভীষণ অভিমান হয় তোদের ওপর। ইচ্ছে করে না এখানে এসে তোদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে, কিন্তু কি করব বল, আমি তো আর তোদের মতো স্বার্থপর নই। তাই বেহায়া নির্লজ্জের মতো সবসময় ছুটে আসি, নয়তো বুকের ভেতরটা হাঁসফাঁস করে, দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা তুই এখন ঘুমিয়ে থাক, আমি আর তোকে ডিস্টার্ব করব না।
আদার কথাগুলো বলে তৃতীয় কবরের কাছে যায়, তারপর একই ভঙ্গিতে বসে ধীর কণ্ঠে বলল, বোন আমার, ভাই তোকে অনেক মিস করে, বিশেষ করে তোর হাতের পোড়া রুটিগুলোকে। একটু থেমে তাচ্ছিলের সুরে বলল, তুই এমন একজনকে ভালোবাসলি বোন, যার জন্য আমি হারালাম নিজের একমাত্র কলিজা টুকরো বোনকে। আচ্ছা, তোর একটুও কি আমার কথা মনে হয়নি? একবারের জন্য ভাবিসনি তোকে হারিয়ে তোর ভাই ঠিক কতটা কষ্ট পাবে? মা ভাইকে হারানোর পর তো তুই ছিলিস আমার বেঁচে থাকার কারণ। এই ছোট্ট তোকে আঁকড়ে ধরেই তো যুদ্ধ করে বেঁচেছিলাম। অথচ তুই তুই কি করলি? এটা বেঈমানের জন্য নিজের ভাইয়ের ভালোবাসাকে এই তুচ্ছ করে পালিয়ে গেলি। আমার ভালোবাসার কাছেও কি ওই জানোয়ারের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল তোর কাছে? এই দেখ, এই হাত দুটো দিয়েই তোকে একটু একটু করে বড় করেছিলাম। তখন যদি জানতাম তুই অন্যের জন্য নিজের জীবন দিবি, তাহলে বিশ্বাস কর কখনো তোকে ভালোবাসতাম না। কারণ ভালোবেসে দিন শেষে কি পেলাম তোদের থেকে? শুধু এক বুক হাহাকার, আফসোস আর কষ্ট ছাড়া কিছুই না। তোকে রেখে যখন অস্ট্রেলিয়ায় যেতে হয়েছিল, তখন কষ্টে বুকটা ছিঁড়ে গিয়েছে। আমি যেতে চাইনি তোকে ছাড়া, কিন্তু তোর বাপ আমাকে বাধ্য করেছে। আমি ওনার কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছি তোকে যেন একটু আগলে রাখে। আমি কয়েক বছর পরই তোকে আমার কাছে নিয়ে যাব, কারণ আমি জানতাম দাদাজান ছাড়া আর কেউই তোকে ভালোবাসতো না। সব কিছু ঠিকই তো চলছিল, তাহলে কেন তুই মাঝখান থেকে হারিয়ে গেলি? ওই বেঈমানটাকে এত না ভালোবাসলেও পারতি বোন আমার, কারণ দিন শেষে ভালোবেসে পেলি শুধু মৃত্যু, আর ওই ছেলে পেল সুখ। এমন ভালোবাসার কি প্রয়োজন ছিল তোর? মোটেও ছিল না। তবুও তুই হেরে গেলি এক বেঈমানের মিথ্যে ভালোবাসার কাছে। অপর প্রান্তে রমণী নিশ্চুপ। আদার কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়, তারপর বিড়বিড় করে বলল, ভাই তোকে ভালোবাসে বনু, এখনো খুব ভালোবাসে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চতুর্থ কবরের দিকে তাকে হিসিয়ে বলল, সব কিছু আপনার জন্য হয়েছে মিস্টার আশরাফ খান। আপনার জন্য আমার সুখের পরিবারটা এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে। আমি আধার কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আদার ঘৃণের মুখ সরিয়ে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে বসলো। আজ রাতটা এখানেই থাকবে, তার মায়ের কাছে। আধার আলতো করে কবরের ওপর মাথা রাখলো, হয়তো অনুভব করার চেষ্টা করলো নিজের জন্মদাত্রীকে। ছেলেটা কেমন শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় আওড়ালো, কতগুলো বছর হয়ে গেল তোমার বুকে মাথা রাখি না আম্মু। অতঃপর চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাসের দাপটও বাড়লো। অথচ আধার আবেশে চোখ বুজে অনুভব করলো সে তার মায়ের বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎই তার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, একই সাথে চোখের কর্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কে বলেছে সে এতিম? এই তো তার পুরো পরিবার রয়েছে এখানে। তার মা, বাবা, ভাই, বোন সবাই আছে। অথচ সবাই থেকেও সে দিন শেষে পৃথিবীতে বড্ড একা, কারণ তার সুখের পরিবার বহু বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছে ওই দূর আকাশে। এখন হয়তো সে নিজেও জীবনের অন্তিম প্রহরের দিন গুনছে। ঘড়ির কাঁটায় সকাল 8টা চুই চুই। ড্রয়িং রুমে চিন্তিত মুখে পায়চারি করেছেন শোভান খান। সকাল সকাল উনার এত চিন্তার কারণ হচ্ছে উনারই বড় নাতি সকালে ছেলেটাকে দেখতে না পেয়ে কল দেন, কিন্তু ফোন বন্ধ। তারপর দারোয়ানে থেকে জানতে পারেন আধার রাতেই বেরিয়েছে। এটা শোনার পর থেকে ওনার অশান্ত মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। এত সময় হয়ে গেল, অথচ ছেলেটার বাড়িতে ফেরার কোনো নামগন্ধ নেই। আজ আর সুখ খালি। তারপর আচ্ছা মতো বকা দিবেন। ছেলেটা দিন দিন ভীষণ আবদ্ধ হচ্ছে। ওনার ভাবনার মাঝে দরজার কলিং বেল বেজে উঠল। তিনি দ্রুত পায়ে সেদিকে ছুটলেন। দরজা খুলে কিছু কঠিন বাক্য বলার আগে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। চোখের সামনে কলিজা টুকরো নাতির ছন্ন ছড়া রূপ দেখে বুকের ভেতরটা ধক করে উঠল। ছেলেটার পুরো শরীর ভেজা, কাদামাটিতে মাখামাখি অবস্থা প্রায়। চেহারা, চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে। ওনার বুঝতে একটুও বাকি রইল না এই ছেলেটা সারা রাত কোথায় ছিল। মাঝরাতে বৃষ্টি এসেছিল, ছেলেটা বাইরে থেকেছে। এটা ভাবতেও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শোভান খানের। তিনি এগিয়ে এসে ধরতে গেলে আধার বাধা দিয়ে বলল, আমি নোংরা দাদাজান। কে বলেছে তুমি নোংরা? তুমি ভীষণ পবিত্র। নাতির কথায় ঘোর আপত্তি জানিয়ে শোভান খান ছেলেটার শরীরে হাত রাখলেন, তারপর দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি ঠিকই ধরেছেন, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, অথচ ছেলেটা নির্বিকার। আধা জুতা খুলে পাশ কাটিয়ে এলোমেলো পায়ে হেঁটে দোতলায় উঠে গেল। শোভান খান নাতি যাওয়ার পথে তাকিয়ে থেকে আবারও দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর পাঞ্জাবির পকেট হাতড়ে ফোনটা বের করে পরিচিত ডাক্তারের কাছে কল দিলেন, কারণ এই সময়টাতে ছেলেটা জ্বরের সাথে সাথে মাইগ্রেনের তীব্র ব্যথাটাও ওঠে। ডক্টর এসে আধারকে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দেন, সেগুলো ড্রাইভারের হাত দিয়ে আনিয়ে নেন শোভান খান।
ছেলেটার 105 ডিগ্রি জ্বর এসেছে। তিনি নিশ্চিত মুখে দোতলা থেকে নামার সময় খেয়াল করলেন তাহমিনা খান কোথাও যাওয়ার জন্য বেরিয়েছে। কোথায় যাচ্ছ ছোট বৌমা? শ্বশুরের কথায় থেমে যান তাহমিনা, পেছনে ফিরে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, জি বাবা, রাতের নানু বাড়িতে যাচ্ছি। ছেলে মেয়ে দুটো ওখানেই আছে। বাবা বারবার করে যেতে বলেছে। এতগুলো বছর পর ছেলেটা দেশে ফিরেছে, সেই জন্য ওখানে কিছুদিন থাকবে। আপনি চিন্তা করবেন না, আমরা জলদি ফিরে আসব। আর শেফালিকেও বলেছি যত দ্রুত সম্ভব গ্রাম থেকে যেন চলে আসে। আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। ছোট বৌমার কথা শুনে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লেন সোবান খান। একদিকে বড় নাতিটা অসুস্থ, আর এরা মা ছেলেরা মিলে ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। তিনি কিছু বলতে চেয়েও বললেন না। যেখানে নিজ থেকে কিছু জানার প্রয়োজন মনে করেনি, সেখানে যেচে পড়ে কিছু বলার দরকার নেই। তাই তিনি কথা ঘুরিয়ে শান্ত গলায় বললেন, ঠিক আছে বৌমা, সাবধানে যেও। তাহমিনা খান বিদায় দিয়ে চলে যায়। একবারের জন্য বড় ছেলেটার খোঁজ নিলেন না, কারণ ওনার জানা মতে এই সময়টাতে আধার ভার্সিটিতে থাকে, আর উনি ঘরে থাকায় খেয়ালও করেননি বাড়িতে ডাক্তারও এসেছিলেন। ভার্সিটিতে এসে আলোর কেন জানি ভালো লাগছে না। এর পেছনে হয়তো স্যারকে দেখতে না পাওয়ার কারণ রয়েছে। মানুষটা কখনো অহেতুক ছুটি কাটায় না, খুব বেশি প্রয়োজন হলে ছুটি নেয়, নয়তো উনি বেশ দায়িত্বশীল নিজের পেশার ওপর। কিন্তু আজ হঠাৎ এমন কি হলো যে বিনা নোটিশেই ভার্সিটিতে এলেন না? গতকাল তো মানুষটাকে ভালোই দেখেছিল, তাহলে এক রাতের মধ্যে কি হলো? ধুর, সে কেন এসব ভাবছে? ওই বদলোকটা শুধু একদিন কেন 100 দিন না আসুক, এতে তার কি? আলো আকাশ পাতাল ভাবতে ভাবতে দোতলার করিডোর দিয়ে হেঁটে নিচে আসছে। তখন খেয়াল করলো তূর্ণ স্যার ফোনে কথা বলতে বলতে যাচ্ছে। সে পাশ কাটিয়ে যাওয়ার সময় লোকটার বলা কিছু বাক্য শুনে হঠাৎই থমকে গেল। না দাদা যান, আপনি চিন্তা করবেন না একদম। আমি এই দিকের ব্যাপারটা সামলে নিয়েছি, আর ওর ক্লাসগুলো আমি নিয়েছি। আপনি আপনার নাতির খেয়াল রাখুন, এসব নিয়ে ভাবতে হবে না। ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন না হয় আমি সব কিছু দেখে নেব। এই নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, উনি আধারে ছুটি মঞ্জুর করেছেন। অপর প্রান্ত থেকে কি বলল সেটা শুনতে পেল না আলো, তবে যতটুকু শুনতে পেয়েছে এতে বোঝা হয়ে গেল লোকটা অসুস্থ, যার জন্য আজ আসতে পারেননি। আলো এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। এমনিতেই তার মনটা ভালো ছিল না, আর এখন আরও বিষাদে ভরে গেছে। মন ভালো করার জন্য ক্লাস মিস দিয়ে একা একা টই টই করে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছে। আলো ক্যাম্পাসে এসে ভাবলো স্যারকে একবার দেখতে যাবে। সামনে পা বাড়াতে আবার পরক্ষণে কিছু একটা ভেবে থেমে গেল। যেখানে কেউ তাকে কিছু জানায়নি সেখানে সে কেন যাবে? দাদাজান তো একটিবারের জন্য তাকে বলতে পারত, অথচ মানুষটাও তাকে পর করে দিয়েছে। আলো জোরে দীর্ঘশ্বাস ছেড়ে উল্টো ঘুরে ভেতরে চলে গেল, যাবে না সে কাউকে দেখতে। ঘড়ি কাটা তখন দুপুর 12টার ঘরে। নিরিবিলি রান্নাঘরে একা দাঁড়িয়ে থেকে সোভান খান টুকটুক করে রান্নার জোগাড় করেছেন। ছেলেটা দুপুরে ওষুধ রয়েছে, এখনো জ্বর কমেনি, উল্টো ধীরে ধীরে বাড়ছে। ডাক্তার বলেছেন সময়ের সাথে সাথে কমে যাবে, হয়তো একটু সময় লাগবেই। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আধারে এমন জ্বর প্রায়শই হয়। বৃদ্ধ মানুষ একা একা সবকিছু কিভাবে সামলাবেন বুঝতে পারছেন না। একবার ভেবেছিলেন নাতবউকে আসতে বলবে, কিন্তু পরে বিবেকে বাঁধলো এমনিতেই তার জন্য মেয়েটার সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেছে। সেখানে আবার শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ কি? ওই মেয়েটা যদি ভাবে তাকে শুধু বিপদের সময় প্রয়োজন হয়, তাছাড়া সে এবারে কেউই না। মেয়েটি মনে যেন কোনো রকম ভুল ধারণা না জন্মায়, সেজন্য তিনি নাতির অসুস্থতার কথা বলেননি, কারণ তিনি ভয় পান নাতবউকে হারিয়ে ফেলার। তিনি মনে মনে খুব করে চান তার ছন্নছড়া নাতির জীবনে ওই মেয়েটাই থাকুক। তিনি চাইলে পারতেন সব অতীত মেয়েটাকে বলতে, কিন্তু তারপর কি হতো? মেয়েটা নিশ্চয়ই দয়া করে কিংবা খারাপ অতীত জেনে থেকে যেত। কিন্তু তিনি তো এমনটা চান না, শুধু চান আলো কিছু না জেনেও যেন আধারকে মন থেকে ভালোবেসে আগলে নেয়, নয়তো তার অদ্ভুত নাতিটা কখনোই ভালো হবে না। এসব ভেবে শব্দ করে নিঃশ্বাস ছাড়লেন সোভান খান। শরীর না চললেও নাতির জন্য এইটুকু কষ্ট করাই যায়, কারণ তার খুব আদরে নাতি চাই। সবজিগুলো টুকটুক করে কাটার সময় দরজার কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কে এলো? ভাবতে ভাবতে ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন সোভান খান। না নাতবউ, তুমি? চৌখাটের বাইরে দাঁড়ানো মেয়েটাকে দেখে বিস্মিত হয়ে অস্ফুট স্বরে বলে ওঠেন সোভান খান। আলো কপালে ঘাম মুছে আমতামতা করে বলল, এই রাস্তা দিয়ে বান্ধবীর বাড়িতে যাচ্ছিলাম, তখন ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই আর কি। সোভান খান চোখ জোড়া ছোট ছোট করে মেয়েটার চোখের দিকে তাকায়। এই মেয়েটা নির্ঘাত মিথ্যে কথা বলছে, কারণ তার জানা মতে এই রাস্তা দিয়ে কোনো বান্ধবীর বাড়িতেই যাওয়া যায় না। অন্যদিকে দাদাজানকে নিজের দিকে এমন সন্দেহের চোখে তাকিয়ে থাকতে দেখে আলো কপাল চুলকিয়ে বলল, এখন কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে এসো। সোভান খান দরজা থেকে সরে গেলেন। আলো গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে আর চোখে আশেপাশে তাকায়, তারপর জিজ্ঞেস করলো, সবাই কই দাদাজান? ছোট বৌমা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছে, আর শেফালি তার গ্রামের বাড়িতে। ছেলে মেয়ে মানে? আধার স্যারও গিয়েছে?
কিন্তু উনি তোমাকে একা রেখে যেতে পারলো? আধার নয়, রাত। আলোর কপাল কুঁচকে গেল। এই রাত বেটা আবার কে? পরক্ষণে মনে পড়ল তার ছোট শাশুড়ির আরেকটা ছেলে রয়েছে, মানে নিজের ছেলে আর কি। তাই সে আর মাথা না ঘামিয়ে খোলা রান্নাঘরে উকি মেরে পড়ল। বাই এনি চান্স তুমি কি রান্না করছিলে? সোবান খান রান্নাঘরের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বললেন, ছেলেটা অসুস্থ, আজ দুপুরে ঔষধ খেয়েছে। আলো একবার দোতলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওনার দাদাজান? গতকালই তো সুস্থ ছিলেন। জ্বর এসেছে আর মাইগ্রেনের ব্যথা উঠেছে এই। একটু থেমে পুনরায় বলল। এসে ভালোই করেছো, এখন তোমার স্বামীর কাছে যাও। আলো কাঁধের ব্যাগ সোফার উপর রেখে ছুটে এসে বলল, তুমি তোমার নাতির কাছে গিয়ে বসো আর ওনার কপালে জলপট্টি দাও, আমি রান্না করছি। সামান্য নেই নাতবউ, আমি পারবো। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে 5 রকমের ঝাল ঝাল ভর্তা জলদি বানিয়ে ফেলো, সাথে ইলিশের লেজের ভর্তাও। ওনার যেহেতু জ্বর এসছে, তাহলে মুখ তেতো হয়ে আছে। এমনিতেই তোমার নাতি সারাক্ষণ তেতো তেতো কথা বলে, আর এখন তো দ্বিগুণ বলবে। এই সময় ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে মজা লাগে, মুখের রুচিও ফিরবে। সো তাড়াতাড়ি বানাও। নাতবের কথা শুনে সোবান খানের চল ঝুলে পড়ল। তিনি তো ভেবেছিলেন মাছ দিয়ে সবজি রান্না করবেন, কারণ তিনি রান্নাবান্না খুব বেশি জানেন না। আগে যা জানতো সেগুলো ভুলে বসেছে। তবুও নাতির কথা ভেবে এই রিস্কটা নিতে হয়েছে। অবশ্যই এটা আধার জানে না। যদি জানতো তাহলে কখনোই তাকে রান্নাঘরে আসতে দিত না। দরকার হলে অসুস্থ শরীর নিয়েও নিজেই সব করত। আলো মিটমিট করে হাসে একটা পাত্রে পানি ঢেলে ওটা দাদাজানের হাতে ধরিয়ে দিয়ে বলল, স্যারের কাছে যাও দাদাজান, আমি এদিকটা দেখে নিচ্ছি। সোবান খান অপলক নয়নে মেয়েটার মাসুম মুখের দিকে তাকিয়ে থেকে চোখের পানি আড়াল করে চলে গেলেন। আর আলো কোমরে ওড়না বেঁধে দ্রুত রান্না করতে শুরু করে দিল। সে তখন যতই বলুক এখানে আসবে না, কিন্তু পরে ঘুরে ফিরে সে এখানে এলো, কারণ তার মনটা দিন দিন বড়ই অবদ্ধ হয়ে যাচ্ছে। কিছুতেই তার কথা শুনতে চাইছে না। ফলস্বরূপ না চাওয়া সত্ত্বেও সে এখন সশরীরে খানবাড়িতে উপস্থিত। নিজের উষ্ণ কপালের মাঝে শীতলাটা টের পেয়ে আস্তে করে রক্তিম চোখ জোড়া মেলে তাকায় আধার। সোভান খান নাতির পাশে বসে থেকে কপালে জলপট্টি দিয়ে দিচ্ছেন। আধার একটু না বলে চুপচাপ শুয়ে থাকলো। সবসময় কেন এমন করো দাদু ভাই? নিজের ওপর কি একটুও মায়া দয়া নেই? আধার ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, দয়া মায়া আছে বলে এখনো এই আমিটার অস্তিত্ব পৃথিবীতে রয়েছে, নয়তো কবেই। চুপ করো, এমন অলক্ষণে কথা কখনো কইবা না। তুমি দীর্ঘজীবী হও আর আমার সমস্ত আয়ু তোমার হোক। নাতির কথার বিপরীতে কঠোর গলায় প্রতিবাদ করলেন সোভান খান। আধার আনমনে হেসে চোখ বুজে নিল। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। সোভান খান আর কিছু না বলে চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। পুরো রুমের পিনপতন নীরবতাকে ভেঙে দিয়ে একজোড়া নুপুরের রিনছিন শব্দ ভেসে এলো। মৃদুসম্ন কর্ণধারে পৌঁছাতে চট করে চোখ মেলে তাকায় আধার। কোনোভাবে কি ওই তেরা মেয়েটা এখানে এসেছে? কিন্তু ও এখানে কিভাবে আসবে? তাহলে কি সে ভুল অনুভব করছে? হয়তো। আধার নিজের ভাবনাকে ভুল ভাবলো, কিন্তু পরক্ষণে তার অনুভবকে সত্যি প্রমাণিত করে দিয়ে দরজা ঠেলায় ভেতরে প্রবেশ করলো আলো। আধার কপাল কুঁচকে মেয়েটার লালচে চেহারার দিকে তাকায়। জ্বরের ঘুরে ভুল দেখেছে ভেবে নজর সরিয়ে চোখ বুজে নিল, কারণ এই মেয়েটার এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। স্যারকে খাবার ও ঔষধ খাইয়ে দাও দাদাজান, আমি গোসল নিয়ে আসছি, গরমে অবস্থা খারাপ। আলো বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর প্লেট রাখতে রাখতে কথাগুলো বলে। মেয়েটার কণ্ঠস্বর শুনে আধার আবারও চোখ মেলে তাকায়। তখনই মেয়েটার সাথে চোখাচোখি হয়ে যায়। তবে আলো বেশিক্ষণ না তাকিয়ে থেকে ওখান থেকে সরে গেল। আধার উঠে আতশোয়া হয়ে বসে হেডবোর্ডে হেলান দিয়ে কপাল কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। আলো আলমারির সামনে এসে থম মেরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে বাপের বাড়িতে যাওয়ার সময় সবকিছু নিয়ে যায়নি। তার অর্ধেক জিনিসপত্র এখানে থাকার কথা। সে শুধু নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছিল, বাকিটা এখানেই রেখে গিয়েছে। কিন্তু এখন সেগুলো আদৌ আছে কিনা বুঝতে পারছে না, কারণ তাদের ডিভোর্স হওয়ার কথা ছিল। সেখানে তার জিনিসপত্র রাখার তো কোনো কারণই নেই। তবুও সে একরাশ দ্বিধা নিয়ে আস্তে করে আলমারি খুলল। উদ্দেশ্য ছিল নিজের পোশাক না পাইলে আজ ইচ্ছে মতো ধুয়ে দিবে স্যারকে, কিন্তু তার আশা এক বালতি জল পড়ে গেল, কারণ তার সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে যেমনভাবে সে রেখে গিয়েছিল। আলো চুপচাপ নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘামে ভেজা শরীরটা চিটচিট করছে। ও এখানে কই থেকে উদয় হলো? যেখানে থেকে উদয় হোক তাতে তোমার কি? সোবান খান ভর্তা দিয়ে ভাত মাখতে মাখতে জবাব দিল। আদার চোখ মুখ কুচকে ফেললো। তার তেড়ামি করা ঠিক আছে, কিন্তু অন্য কেউ তার সাথে তেড়ামি করুক সেটা মোটেও পছন্দ না। ওই যে কথাই আছে না, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা, ঠিক তেমন আধার খানও। তুমি ওকে এমন অসুস্থতার কথা বলেছ? না, মিথ্যে বলবে না দাদাজান। আমি কোনো দুঃখের
মিথ্যে বলবো আশ্চর্য? তাহলে মেয়েটা এখানে কি করছে? আমাকে মিস করেছিলে তাই এসেছো? আদার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে আর কিছু বলল না। সোহান খান ভাতের লোকমা তুলে ধরেন নাতির মুখের সামনে। আধার বিড়বিড় করে বলল। আমাকে দেখে বাচ্চা মনে হয় তোমার? সোহান খান হেসে বললেন। দামড়া ছেলে হলেও তুমি আমার কাছে সবসময় ছোট বাচ্চাই থাকবে। আদার কিছু না বলে চুপচাপ খাবার মুখে নিল। এতদিন পর আবারও মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল, কারণ সে একটু হলে এই রান্নাগুলো মিস করেছিল। আলো লম্বা গোসল নিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো। পরনে সবুজ রঙা সুতির সালোয়ার কামিজ। এখানে সোনার বউ। দাদাজানের ডাকে আলো তোয়ালে কাঁধে নিয়েই বিছানার কাছে এগিয়ে এলো। সোবান খান ইশারা করে বিছানায় উঠে বসতে বললেন। আলো আর চোখের স্যারের দিকে তাকিয়ে চুপচাপ উঠে বসলো। সোবান খান মুচকি এসে পরের লোকমা মেয়েটার মুখের সামনে ধরলো। এতে আলো চোখ দুটো বড় বড় হয়ে গেল। হা করো। আলো কিছুক্ষণ চুপ থেকে মুখে ভাত নিয়ে স্যারের দিকে তাকায়। মানুষটা চুপচাপ বসে তাকে খাবার চিবোতো। ভেবেছিল তাকে খাইয়ে দেওয়াতে মানুষটা রিয়াক্ট করবে, কিন্তু কিছুই বলল না, বরং একমনে খেতে থাকলো। আলোর কেন জানি চোখ দুটো ভরে উঠল। তার চোখে পানি দেখে হকচকে উঠলেন সোবান খান। তড়িঘড়ি করে পানির সামনে ধরে বললেন। কি হয়েছে, কাঁদছো কেন? ঝাল লেগেছে? নাও পানি খাও। আদার ঘাড় ঘুরিয়ে মেয়েটার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। আলো নাক টেনে ফিসফিসিয়ে বলল। আমি কখনো নানা নানি দাদা দাদির আদর ভালোবাসা পাইনি। তাদের ভালোবাসা খুব মিস করতাম, কিন্তু তোমাকে পেয়ে আমি সবার ভালোবাসা আদর অনুভব করতে পারি দাদাজান। মেয়েটার কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন সোবান খান। তিনি তো এটা ভেবেছিলেন মেয়েটাকে অজান্তেই ঝাল খাইয়ে দিয়েছে, তাই তো ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এখন কান্না করার আসল মানে বুঝতে পেরে হাসলেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন। আমি তোমার নানা নানি দাদা দাদির সব কিছু, বুঝলে? আলো হেসে দিয়ে মাথা নাড়িয়ে বলল। খুব করে বুঝলাম দাদাজান। ড্রয়িং রুমে লাগাতার ফোন বেজে চলেছে। আলো সিঁড়ি বেয়ে ছুটে এসে ব্যাগ খুলে নিজের ফোনটা বের করে নিল। স্ক্রিনে জলজল করছে একটি নাম। আলো দ্রুত কল রিসিভ করে সালাম দিয়ে বলল। হ্যাঁ বাবা বলো। মতিউর রহমান মেয়ের কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন। বাসে উঠেছো মামনি? না বাবা। কেন? আসলে বাবা আমি মানে আমি এখন খানবাড়িতে আছি। আলো আমতা আমতা করে বলল। ওদিকে মতিউর রহমানের কপাল কুঁচকে যায়। তিনি জানতে চাইলেন। হঠাৎ ওখানে গেলে যে, কোনো সমস্যা? তেমন কিছু না বাবা, আসলে স্যার খুব অসুস্থ, আর বাড়িতে শুধু দাদাজান ছাড়া কেউ নেই, এমনকি শেফালি চাচিও নেই। এমন অবস্থায় বয়স্ক মানুষটা একা একা কিভাবে সবটা সামলাবেন বাবা? উনি আমাকে আসতে বলেননি, আমি নিজে থেকে এসেছি। আর আমি এখানে কিছুদিন থাকতেও চাই। ওনার ছোট মা কিংবা শেফালি চাচি ফিরলেই আমি চলে যাব বাবা। মতিউর রহমান কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বললেন। ঠিক আছে সোনা, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। বাবা সবসময় তোমার পাশে আছে। আলো হেসে বলল। লাভ ইউ বাবা। লাভ ইউ টু সোনা। বাবার সাথে কথা বলে ফোন রেখে দেয় আলো। তারপর ব্যাগ নিয়ে দোতলায় ছুটে গেল। রুমে এসে পড়ার টেবিলের ওপর ব্যাগ রেখে বিছানার দিকে তাকায়। আদার স্যার আতশোয়া হয়ে শুয়ে আছে। কপালের মাঝে 4টে ভাঁজ দেখা যাচ্ছে। হয়তো মাথা ব্যথা করছে, কারণ যে দাদাজানের কাছে শুনেছিল লোকটা মাইগ্রেনের সমস্যা রয়েছে। আলো গুটি গুটি পায়ে বাতি নিভিয়ে বিছানায় এলো। ব্যালকনি জানালা ভেদ করে আসা রোদ্দুরে পুরো ঘর আবছা আলোময় হয়ে আছে। তখন বাজে দুপুর 2টা। আলো লম্বা শ্বাস নিল। তারপর এক বুক সাহস নিয়ে স্যারের কপালে হাত রাখলো। এর জন্য না আবার তাকে কথা শুনতে হয়, কিন্তু মানুষটার মধ্যে কোনো হেলদোল নেই। উনি আগের মতোই চোখ বুজে রয়েছে। আলো আস্তে করে হাত সরিয়ে নিল। মানুষটার শরীর ভীষণ গরম, হয়তো এখনো জ্বর কমেনি। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর ধীর কণ্ঠে ডেকে উঠল। স্যার। আধার কোনো জবাব দিল না। আলো আবারও ডাকলো, কিন্তু আগের মতোই নিশ্চুপ আধার। কান কি চিলে নিয়ে গেছে নাকি ভেজে খেয়েছেন? আলো বিরক্ত হয়। সে এবার রাহুতে গোতা দিয়ে বলল। ওই ঠসা স্যার। আধার তড়াক করে চোখ মেলে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। আমার মাথা না খেলে বুঝি তোমার শান্তি হয় না? আলো গোমরা মুখে তাকায়। সে তো এই লোকটার ভালোর জন্যই ডাকছিল, অথচ মাথা মোটা লোক সবসময় 2 লাইন বেশি বোঝে। মেয়েটার থমথমে চেহারা দেখে আদর তপ্তশ্বাস ফেলে বিড়বিড় করলো। কি চাই? আপনার মাথা। হোয়াট? মানে আপনার মাথা চাই। মেয়েটার এহনো কথা শুনে আধার অদ্ভুত চোখে তাকায়। আলো বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে সোজা হয়ে বসে পা জোড়া মেলে দিল। তারপর নিজের কোলের দিকে ইশারা করে বলল। আপনার মাথা ওখানে রাখুন। কেন? ঢোল বাজানোর জন্য হাত দুটো নিষ্পিস করছে। আমার মাথা কোনো ঢোল নয় যে তুমি বাজাবে। আপনিও কোনো পেটুক রাক্ষসী না যে আপনার মাথা মোটকে চিবিয়ে খেয়ে নিব।
আধার হাল ছেড়ে দিল। এই বাচাল মেয়েটার সাথে তর্কে যাওয়া মানে মাথা নষ্ট করা। তাই সে কিছু না বলে চুপ করে থাকলো। আলো মনে মনে দীর্ঘশ্বাস ফেললো। সে তো চেয়েছিল মানুষটার কপালে মেসেজ করে দিতে, কিন্তু লোকটা বুঝলো না। আলো আবারও দীর্ঘশ্বাস ছেড়ে পা গুটিয়ে নিতে অনুভব করলো মানুষটা তার কোলে মাথা রেখেছে। আলো আনমনে হেসে স্যারের ঘন চুলের ভাঁজে দুহাত গলিয়ে দিল। যত্ন সহকারে 2 হাতের আঙুল দিয়ে কপালের 2 রগের কাছে বৃত্তাকারে খুব আলতো করে চাপ দিয়ে মেসেজ করে দিতে লাগলো। অন্যদিকে নরম তুলতুলে হাতের শীতল স্পর্শ পেয়ে আধারে চল শক্ত হয়। তবে কিছু না বলে চোখ বুজে শুয়ে থাকলো এবং ধীরে ধীরে ঘুমের দেশে হারিয়ে গেল। একসময় আধার ঘুমের ঘুরে কাত হয়ে 2 হাতে মেয়েটার পাতলা কোমর জড়িয়ে ধরে নরম পেটে মুখ গুজে দিল। এতে মেয়েটার নিঃশ্বাস আটকে গেল। মানুষটা গরম নিঃশ্বাস, শরীরে গরম ছোঁয়া অনুভব করে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। পেটের কাছটায় জামা ভেদ করে উষ্ণ নিঃশ্বাস পৌঁছে ত্বক ঝলসানোর উপক্রম। আলো জোরে শ্বাস ফেলে ঠোঁট কামড়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। দুপুর গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আশেপাশে থেকে মৃদুস্বরে ভেসে আসা আজানের শব্দে আধারে ঘুম ভাঙল। হালকা নড়ে চড়ে উঠে আস্তে ধীরে চোখ মেলে তাকায়। এত কাছ থেকে মেয়েধীন পেটের ওঠানামা দেখে এক মুহূর্তে চোখের ঘুম ছুটে যায়। সে তড়াক করে সোজা হয়ে মাথা তুলে উপরে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘুমন্ত মেয়েটার মাসুম চেহারা ভেসে উঠল। মেয়েটা হেডবোর্ডে মাথা ঠেকিয়ে ঘাড় কাত করে ঘুমাচ্ছে। হাত দুটো এখনো তার মাথার চুলের ভাঁজে রয়েছে। আধার এক মুহূর্তে যেন থমকায়। তার মানে সে এত সময় এইভাবেই মেয়েটার পেটে মুখ গুজে ঘুমিয়েছিল? সিরিয়াসলি? আধার বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে তড়িঘড়ি করে উঠে চলে গিয়েও আবার পর মুহূর্তে ফিরে এলো। ঘুমন্ত মেয়েটাকে টেনে বিছানায় ভালো করে শুয়ে দিয়ে মাথা নিচে বালিশ গুজে দেয়। তারপর সে ওয়াশরুমে চলে যায়। 2 দিন পর গ্রাম থেকে ফিরে এসেছেন শেফালি চাচি। আলো এই 2 দিন ভার্সিটিতে যায়নি। আদার স্যার আগে থেকে সুস্থ, জ্বর ছেড়ে গিয়েছে। আগামীকাল থেকে হয়তো ভার্সিটিতেও যাবে। আলো সবার সাথে সকালে নাস্তা খেয়ে দাদাজানের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, শেফালি চাচি তো এসে গিয়েছে, তাই ভাবছি আজ চলে যাব দাদাজান। আমি বরং ব্যাগ নিয়ে আসি। এ কথা বলে আলো চলে গেল। সোবান খান থমথমে মুখে নাতির দিকে তাকে গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটাকে কি তুমি এখানে আটকাবে না? আদার কিছু না বলে এক নিঃশ্বাসে কফি শেষ করে উঠে দাঁড়ালো। তারপর হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো রুমে এসে ব্যাগে বইপত্র ঢুকিয়ে নিল। কিছু বাড়তি বইও নেয়। সবকিছু গুছিয়ে নিয়ে পেছনে ফিরতে স্যারের সাথে চোখাচোখি হয়। তবে কিছু না বলে পাশ কেটে চলে যাওয়ার সময় অনুভব করলো ব্যাগে টান পড়েছে। ভাবলো কোনো কিছুতে মেবি আটকে গেছে, তাই সে পেছনে না ফিরে ব্যাগে টান মারলো। কিন্তু পরক্ষণে এসে হুড়মুড় করে উল্টো হয়ে ধপাস করে পড়ে গেল। ব্যথায় কোমর চেপে ধরে চোখ মুখ কুচকে আলো ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। অসভ্য লোকটা 2 হাতে পেছনে রেখে ভর দিয়ে ঠেলে পায়ের উপর পা রেখে আরাম করে বিছানায় বসে আছে, যেন কিছুই হয়নি। আলোর আগে খেকিয়ে উঠল। এই, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আধার কপাল কুচকে পড়ল। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানো বন্ধ করো মিস কারু। আলো দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। রাগে তার শরীর জ্বলছে, কারণ সে জানে এই শয়তানটা তাকে ইচ্ছে করে ফেলেছে, নয়তো ওইভাবে কেউ ব্যাগ টান মারে। সে রাগে গজগজ করতে করতে নিচ থেকে ব্যাগ তুলে বলল, আর জীবনেও আসবো না আপনার কাছে। আপনি থাকুন আপনার বাড়িতে। এ কথা বলে আলো চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই শুনতে পেল। না গেলে হয় না? আলো চট করে পেছনে ফিরে জিজ্ঞেস করলো, আপনি চান আমি এখানে থাকি? প্রত্যুত্তরে আধার কিছু বলল না। আলো তপ্ত শ্বাস ছেড়ে সামনে ফিরতেই আধার ধীর কণ্ঠে বলে উঠল, থেকে যাও আরো। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, অপ্রত্যাশিত ঘটনাগুলো এমনভাবে চোখের পলকে ঘটে যায় যে আমরা কিছু বুঝে ওঠার সুযোগটুকুও পাই না। ঠিক তেমনই গতকাল সকালে স্যারের বলা বাক্যটি শুনে আলো এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তারপর থেকে গিয়েছে মানুষটার এই বাক্যে। নিজের বাবাকে কোনো মতে বুঝিয়ে রোহিত ভাইয়ের হাত দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে এই বাড়ি থেকে। তাহমিনা খান এখনো পর্যন্ত জানে না সে খান বাড়িতে এসেছে। উনি আর কিছুদিন পর ফিরবেন। তারপর নিশ্চয়ই ছোট্টখাট্ট একটা ঝামেলা হবে, কারণ সে এতদিনে বুঝে গেছে ওই মানুষটা তাকে ভীষণ অপছন্দ করেন। উনি চান না এই বাড়ির বউ হয়ে সে থাকুক, কিন্তু তাতে কি, সে তো এই বাড়ির বড় বউ। যেখানে স্যারের সমস্যা নেই তার থাকা নিয়ে, সেখানে অন্য কারোর সমস্যা হলো নাকি হলো না সেটা দেখার বিষয় তার নেই। সে সবার আগে নিজের খুশি, নিজের সুখ শান্তির কথা ভাবে। হয়তো অন্য কারোর জন্য নিজের মনকে কষ্ট দিতে পারবে না, অন্তত তার পক্ষে তো সম্ভবই নয়, কারণ সে খুব স্বার্থপর একটা মেয়ে। এই যে মহারানী, কি ভাবছেন এত? নিশ্চয় স্বামীর কথা। বান্ধবীর কথা শুনে আলো ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো। খোলা আকাশের দিকে তাকিয়ে উদাস কণ্ঠে বলল, স্বামীজান থেকেও আজ সিঙ্গেলের মতো ঘুরছি। এই কুদ্দুস, কই রাখবো রে তামা? তামান্না ফিক করে হেসে বলল, 7 সমুদ্র 13 নদী পার করে চলে যা পরাণের স্বামীর কাছে। আলো হতাশ হয়।
এদের তো আর আসল কথাটা বলতে পারছে না। যদি জানতে পারে তাহলে তার মাথা কাল্লা পচিয়ে খেয়ে ফেলবে, তাও নুন তেল ঝাল ছাড়াই। এই আলো, আয়না রে আমার সাথে একটু। শালুক কই থেকে ছুটে এসে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে। আলো জুসের বোতলে চুমুক দিয়ে জানতে চাইলো। কোথায় যাব? আগে আয়, তারপর বলবো। ঠিক আছে, চল। আলো ব্যাগ কাঁধে নিয়ে উঠে বান্ধবীর সাথে চলে গেল। পাঁচতলা উঠতে উঠতে পা লেগে গেল আলোর। লিফট থাকলেও সে ব্যবহার করে না, কারণ ছোটবেলায় একবার আটকে পড়েছিল লিফটের মধ্যে। তারপর থেকে অজানা কারণে ভীষণ ভয় পায় সে। লিফট দেখা মাত্রই মনে হয় এই বুঝি আটকে গেল, নয়তো খুলে ধপাস করে পড়ে গেল। এটা বড় হয়ে আর সে কখনো লিফটে ওঠার সাহস পায়নি, হয়তো ফোবিয়াতে রূপান্তরিত হয়েছে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? স্যারের কাছে। কেন? আর কোন স্যার? আমার ক্রাশ ওরফে আধার স্যার। একথা শুনে আলোর পাজরা স্লথ হয়ে গেল। সে কপাল কুঁচকে জানতে চাইল। ওই বাসের কাছে আমায় কেন নিয়ে যাচ্ছিস? তোর যাওয়ার ইচ্ছে হলে যা, আমি নাই এসবে। বলে আলো পেছন ফিরে চলে যেতে শালুক তার ব্যাগ চেপে ধরে রিকোয়েস্ট করলো। প্লিজ দোস্ত, শুধু আমার পাশে থাক। আমি আজ অনেক কষ্টে সাহস জুগিয়ে এই পর্যন্ত এসেছি। প্লিজ তুই সেটা নষ্ট করে দিস না। আরে বলদা, এর মধ্যে আমাকে টানছিস কেন? জানিসই তো ওই লোকটা আমাকে সহ্য করতে পারে না। সব সময় উল্টাপাল্টা কথা বলে মুড নষ্ট করে দেয়। জানি, আর এটাও জানি স্যার তোর সাথেই বেশি কথা বলে। আলো প্রচুর বিরক্ত হয়। সে চাচ্ছে না ওই লোকটার সামনে যেতে। এর জন্য সে আজ ক্লাসটাও মিস দিয়েছে, কারণ সে আজ সকালে একটা আকাম করেছে। স্বপ্নে দেখছিল সে সুজনকে থাপ্পড় মারছিল, কিন্তু ঘুম ভেঙে যাওয়ার পর দেখে সে সুজনের জায়গায় নিজের স্বামীকেই মেরে বসে আছে। এই ঘটনার পর সে আর ওই লোকটার সামনে ভুলেও যায়নি। আর এখন এই পাগলটা তাকে টেনে নিয়ে সিংহের গুহারের ভেতরেই যাচ্ছে। ভার্সিটিতে ক্লাস করতে নাকি ঘোরাঘুরি করতে এসেছো? আলোর ভাবনার মাঝে আধার নিজের অফিস রুম থেকে বেরিয়ে এসে তাদেরকে দেখে থেমে যায়। তারপর আলো দিকে তাকিয়ে উপরোক্ত বাক্যগুলো বলে। আলো বিড়বিড় করে বলল, দুটোই করতে এসছি। আধার গম্ভীর মুখে তাকায়। কিছু বলতে যাবে তখনই খেয়াল করলো আলোর পাশে দাঁড়ানো মেয়েটা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে কপালের মাঝে চারটে চিন্তার ভাঁজ পড়ল, কারণ এই মেয়েটার হাবভাব মোটেও সুবিধার লাগছে না। স্যার। শালুক কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মিহি কণ্ঠে ডেকে উঠল। আধার গম্ভীর কণ্ঠে জবাব দিল। জি বলুন। শালুকের হাত পা হালকা কাঁপছে। সে আজ একটা ভয়ানক কাজ করতে চলেছে। এর ফল কি হবে কেউ জানে, তবুও সে আজ এই রিস্কটা নেবেই। আর কতদিন নিজের মনে না বলা কথাগুলো লুকিয়ে রাখবে? আজ সবটা বলেই দিবে, তারপর যা হবার হবে। শালুক জোরে শ্বাস নিয়ে কাপা কাপা হাতে একটা চিঠি সামনে ধরল। ওটা দেখে আলো নিজের কপালে থাবা মেরে বিড়বিড় করে বলল, শালু রে শালু, আজ তুই গেলু। আধার কপাল কুঁচকে জানতে চাইল। কি এটা? চিঠি। তো আমাকে দিচ্ছেন কেন? বাই এনি চান্স আমাকে দেখে আপনার ডাক পেয়ন মনে হচ্ছে? শালুক ঠোঁট কামড়ে আর চোখে আলোর দিকে তাকিয়ে কিছু একটা বলতে ইশারা করলো, কিন্তু আলো এমনভাবে দাঁড়িয়ে থাকলো যে চোখেই কিছু দেখে না সে। চিঠি দেওয়ার হলে পোস্ট অফিসে গিয়ে দিন। এইভাবে ফালতু সময় নষ্ট করার মতো টাইম আমার নেই। একথা বলে আধার পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় শুনতে পেল। এটা আপনার জন্য স্যার। আধার পেছনে না ফিরে সামনে ঘামটি মেরে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকায়। তারপর এক পা করে মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে বলল, মিস কালো, আপনার বান্ধবী একজন প্রফেসরকে চিঠি দিচ্ছে, তা এটা শাস্তি কাকে দেব? নিজের দিকে এইভাবে স্যারকে এগিয়ে আসতে দেখে আলো শুকনো ঢোক গিলে পিছিয়ে যেতে শুরু করলো। আমি কিছু জানি না এই বিষয়ে স্যার। তাহলে এখানে এসেছেন কেন? তামাশা দেখতে? আলো পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে মিশে গেল। মনে মনে ইচ্ছে মতো বান্ধবীকে বকাবকি করলো। শালের জন্য সে আবারও ফেসে গেল। স্যার, এখানে ওর কোনো দোষ নেই, আর ও এটার বিষয়ে জানতোও না। আধার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেখান থেকে এসেছেন সেখানে উল্টো পায়ে চলে যান। আর আপনার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার, সো এসব মাথা থেকে ছেড়ে ফেলে পড়াশোনায় মন দিন। বাট আই লাইক ইউ স্যার। ঠিক আছে, তবে এটার প্রমাণ দিন। শালুকের চোখ দুটো চিকচিক করে উঠল। তড়িঘড়ি করে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, বলুন কি করতে হবে, আমি সব কিছু করতে রাজি। আধার সামনে ফিরে আলোর দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখান থেকে সোজা ছাদে যাবেন, তারপর ওখান থেকে টুপ করে নিচে ঝাঁপ দেবেন, দেন ফিরে এসে প্রপোজ করুন। মানুষটার এখনো কথা শুনে শালুক বাকরুদ্ধ হয়ে গেল। ছাদ থেকে ঝাঁপ দেওয়া মানে সোজা উপরে চলে যাওয়া একই কথা, অথচ হৃদয়হীন লোকটা কত সহজে বলে দিল। আপনি আমার সাথে মজা করছেন? কে হন আপনি আমার, যে আপনার সাথে মজা করব? ছাদ থেকে ঝাঁপ দিলে মরে যাব। তো জান, কে বাধা দিয়েছে? আপনি একটা হার্টলেস।
শালুক দাঁতে দাঁত চেপে কথাটা বলে ওখান থেকে হনহনিয়ে চলে গেল। শ্লার প্রেমের গোষ্ঠী কিলাইসে বান্ধবীকে চলে যেতে দেখে আলো আতকে উঠে বলল, আরে আরে, ও তো চলে যাচ্ছে। এবার যদি সত্যি সত্যি ছাদ থেকে ঝাঁপ দেয় তখন কি হবে? মেয়েটা কথা শুনে কেন জানি আদরের হাসি পেল, তবে সেটা বাহিরে প্রকাশ না করে গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত বোকা কেন মিস কালু? নিজের মাথার সাথে চোখ দুটো খেয়ে নিয়েছেন? আমার জানা মতে ছাদের পথ উপরে, নট নিচে। আলো ভালো করে খেয়াল করলো শালক নিচে নেমে গেছে। এটা দেখে তপ্ত শ্বাস ছাড়লো। যাক, আজকের পর থেকে এমন পাগলামি করার কথা মাথাতেও নিয়ে আসবে না। মেয়েটা আজ ভালোই শিক্ষা পেয়েছে। আলো এসব ভেবে চট করে স্যারের পাশ কাটিয়ে দৌড় দিতেই আর্তনাদ করে উঠল। লাগছে স্যার, ছাড়ুন ছাড়, নয়তো বদদোয়া দিব আপনার বউ যেন তাড়াতাড়ি টাকলু হয়ে যায়। সমস্যা নেই, নকল চুল এনে দেব। আলো দাঁতে দাঁত চেপে দু হাতে নিজের চুলের বেনুনি ধরে টানাটানি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু উল্টো সে আরো ব্যথা পাচ্ছে। শয়তান লোকটা বাম হাতে পেঁচিয়ে ধরে রেখেছে তার বেনুনি। আলো একসময় হাল ছেড়ে দিয়ে বলল, এখন কি আপনার আমার চুলেও সমস্যা? চুল কেটেছো কেন? আমার চুল আমি কাটবো নাকি খাবো সেটা আমার ব্যাপার, আপনি ছাড়ুন আমার বিনুনি। আমার হাত দিয়ে কিছু ধরবো নাকি ছাড়বো সেটা আমার ব্যাপার। আলোর ইচ্ছে করলো ছুটে গিয়ে দেয়ালের সাথে নিজের মাথা ঠুকে দিতে। এই লোকটা এমন কেন? গড! কি চাই আপনার? নেক্সট টাইম চুল কাটবে না আর। ঠিক আছে ভাই, কাটবো না, আর দরকার হলে আপনার বাল কেটে দিব, তবুও আমার কাটবো না, পাক্কা প্রমিস। ইস, কি জঘন্য মুখের ভাষা। আধার নাকমুখ কুচকে বেনুনি ছেড়ে দিল। স্যারের হাত থেকে মুক্তি পেয়ে আলো দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে পেছনে তাকিয়ে দাঁত কেলিয়ে উচ্চস্বরে বলল, জঘন্য নয়, বলুন মধু মধু। বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে দাদাজানের সাথে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছে আলো। এক ঘুমেই দুপুর। বিকেল পার করে সন্ধ্যার দিকে ওঠে। বিছানা ছেড়ে ঘুমো ঘুমো চোখে ঢুলতে ঢুলতে ওয়াশরুমের দিকে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই ভরকে গেল। এক হাতে দেয়ালে ভর দিয়ে মাথা নিচু করে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে আদার স্যার, কোমরে শুধু ঢিলে করে রাখা তোয়ালে, যেটা যে কোনো সময় খুলে যেতে পারে। গৌরবর্ণের সুঠাম দেহের প্রতিটা মাংসপেশির খাঁজ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মানুষটা বাম হাতে নিচের মাথার চুলগুলো উপরে তুলে দিচ্ছে। আলো লাজ লজ্জার মাথাকে ফেল করে মানুষটার গোসল করা দেখছে। এর আগেও অনেকবার লোকটাকে উদাম শরীরে দেখেছে, এমনকি এই শরীরের মাঝে থেকেছেও, কিন্তু আজ কেন জানি মানুষটাকে ভীষণ অন্যরকম লাগছে। এই কদিনে কি লোকটার সৌন্দর্য বাড়লো নাকি সে আজকাল চোখে বেশি দেখছে? আদার শরীর ছুঁয়ে হট শাওয়ার নেওয়ার সময় কারোর অস্তিত্ব অনুভব করলো। সে তড়াক করে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকিয়ে দেখে আলো বড় বড় চোখে তাকিয়ে আছে। আধার কপাল কুচকে মেয়েটার পায়ের দিকে তাকায়। নুপুর জোড়া নেই, এজন্যই সে প্রথমে বুঝতে পারেনি মেয়েটা এখানে এসেছে। আধার ভেজা দৃষ্টি তুলে আলোর ফোলা ফোলা চেহারার দিকে তাকায়। দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে এসেছে। আধা তপ্ত শ্বাস ছাড়লো। এই নির্লজ্জ মেয়েটার জন্য এখন ওয়াশরুমে দরজা খুলে রাখাটাও রিস্কের। ভাগ্যিস তোয়ালে পড়েছিল, নয়তো আজ এক বিচ্ছু মেয়ের সামনে তার মানিজ্যতের ইন্নানিল্লাহ হয়ে যেত। আদার কিছুক্ষণ চুপ থেকে সোজা হয়ে দাঁড়িয়ে হাতের আজলায় পানি নিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর মুখের উপর ছুঁড়ে মারল। আচমকা আক্রমণে আলো হকচকে উঠে চোখ মুখ খিচে বন্ধ করলো। তড়িঘড়ি করে দুহাতে চেহারার পানি মুছে খেকিয়ে উঠল। এই, আপনি আমার মুখে পানি ছুড়লেন কেন? বের হও এখান থেকে, নির্লজ্জ মেয়ে। সেটা ভালো করে বললেই তো হতো, এইভাবে ভিজিয়ে দিলেন কেন? একটু ভিজিয়েছি, বেশি কথা বললে পুরোটাই ভিজিয়ে দেব। আর আমি আপনাকে সমুদ্রের পানিতে ফেলে দিব। এ কথা বলে আলো বেরিয়ে গেল। আধার এগিয়ে এসে ধরম করে দরজা লাগিয়ে দিল, নয়তো এই অসভ্য মেয়েটা আবারও চলে আসতে পারে। সকাল হতে ভার্সিটির গেট দিয়ে ঢুকে সর্বপ্রথম চোখে পড়লো এক বাসন্তী রঙের মেলা। ঝকঝকে রোতে সবাই সেজেছে নিজের মতো করে। ছেলেদের পরনে হলুদ কমলা রঙের পাঞ্জাবি, আর মেয়েরা কেউ গাঢ় হলুদ, কেউ বা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। বেশিরভাগেরই মাথায় গোজা তাজা গাঁদা ফুলের টায়রা, কপালে বড় একটি টিপ। ক্যাম্পাসের প্রতিটি কোণ আজ নতুন রঙের সেজেছে। রোদের তেজ থাকলেও বসন্তের দক্ষিণা বাতাস সেই উত্তাপকে স্নান করে দিয়ে এক অন্যরকম সতেজতা বিলিয়ে দিয়েছে। আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে, কত পাখি গায়। ফুলসজ্জিত স্টেজে একদল মেয়ে হলুদ শাড়ি আর পায়ে নুপুর পরে তাল মিলিয়ে নাচতে শুরু করেছে। আলো তামান্না ফরা ভিন্ন পোজে ছবি তুলে গল্প হাসাহাসি করছে। তাদের তিনজনের পরনে সেম ডিজাইনের সেম কাঁচা হলুদের শাড়ি, বাঙালিয়ানার মতো শাড়ি পরেছে, কারণ তারা আজ নৃত্য প্রদর্শন করবে। একসাথে চার বান্ধবীর নাচার প্ল্যান থাকলেও শালুক গতকালকে ঘটনার জন্য লজ্জায় আসেনি। মেয়েটা ওই হার্টলেস স্যারের সামনে পড়তে চায় না। আলো হালকা পাতলা সেজেছে, লম্বা চুলে রূপাঞ্জলের সে ফুলের সাহায্যে বানানো বেনুনি হেয়ার স্টাইলটা কোমরে উকে দিচ্ছে চমৎকার একটা কোমরবন্দি।
দুহাত ভর্তি রেশমি গাজরা চড়ি। সে গত বছর গান গেয়েছিল আর এবছর নৃত্য করবে। এটা বান্ধবীদের সাথে অনেক আগেই প্ল্যান করে রেখেছিল। সে আজ ভীষণ খুশি। এই চল চল, এখন আমাদের নাম ডাকবে। তামান্না স্টেজের দিকে ইশারা করে বলল, সেখানে একজন রমণী গান গাইছে। সিরিয়াল অনুযায়ী এখন তাদের পালা, কিন্তু আলো আশেপাশে উকিঝুঁকি মেরে কাউকে একটা খুঁজছে। মানুষটা আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছে, ফলস্বরূপ সকালে দেখা হয়নি। এক বাড়িতে থাকলেও লোকটা কখন হঠাৎ করে চলে যায় আবার আসে সেটা বুঝতে পারে না। বান্ধবীকে কাউকে খুঁজতে দেখে ফারা কপাল কুঁচকে জানতে চাইল। কাকে খুঁজছিস? আলো চমকে ওঠে, সামনে তাকিয়ে আমতা আমতা করে বলল, না মানে নির্ঝর আর মারুফ কই? ওদের তো দেখছি না। একজন সিনিয়র ভাইদের সাথে কাজে ব্যস্ত আর একজন নিজের গার্লফ্রেন্ডকে সময় দিতে ব্যস্ত। ও, আলো আর কিছু না বলে গুটি গুটি পায়ে বান্ধবীদের সাথে হাঁটতে শুরু করলো। হঠাৎই কিছু একটা ভেবে পেছনে ফিরে পাঁচতলায় দৃষ্টি নিক্ষেপ করে। ঠিক তখন ওখান থেকে একটা মানবের ছায়া সরে গেল। আলো কি দিয়েই কাউকে দেখতে না পেয়ে তপ্ত শ্বাস ফেলে স্টেজের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তাদের নাম ডাকা হলেও অপ্রত্যাশিতভাবে আলোকে ডাকা হলো না। শুধু ফারাও তামান্নার নাম ম্যাম নিয়েছেন। এটা কি হলো? তোর নাম কই? বাকিদের সাথে আলো বেশ অবাক হলো, কারণ গতকাল ভার্সিটি থেকে ফেরার আগেই তিনজন মিলে সিনিয়রদের কাছে নিজেদের নাম লিখিয়েছিল। তাহলে এখন তার নাম হুট করে কোথায় গায়েব হয়ে গেল? অন্যদিকে ম্যাম বারবার তাদের দুজনকে ডাকছে। ফারা তামান্না নিজেদের মুখ চাওয়াচাই করছে, কারণ এটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আলোই ছিল। অথচ শেষে কিনা মেয়েটার নামই কেটে দেওয়া হয়েছে। ফারুক, স্যারকে গিয়ে বল আমরা নাচবো না। তামান্নার কথা শুনে আলো হাসার চেষ্টা করে বলল, নাচবি না কেন? যা তোরা নাচ, নয়তো এটা খারাপ দেখাবে। কিন্তু তুই? পরের বার ইনশাল্লাহ। একথা বলে আলো উল্টো ঘুরে দ্রুত পায়ে চলে গেল। তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বুঝতে পারছে না তার নাম কে সরিয়ে দিল, আর কেনই বা এমনটা করলো। উফ, তুমি আর ভালো হলে না, বেয়াদব। আধার দাঁতে দাঁত চেপে বলে উঠল। আলো জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলে চট করে স্যারের শার্ট ছেড়ে দিল। আধার এক পলক নিজের দিকে তাকায়। মেয়েটা তার শার্টের দুটো বোতাম ছিঁড়ে ফেলেছে। সেটা খেয়াল করে আলো রেন্টি নিয়ে বলল, সরি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। শাড়ির সাথে উঁচু জুতা পরেছিল আলো। অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাচ্ছিল। তখনই শাড়ির সাথে জুতা বেঁধে হুমড়ি খেয়ে সামনে পড়ে। হাতের সামনে যা পেয়েছে ওটাকে আঁকড়ে ধরে নিজেকে পড়া থেকে বাঁচিয়েছে, নয়তো আজ তার সুন্দর থোবড়াটা ভিগড়ে যেত। চোখ থাকতেও যদি কানার মতো চলাফেরা করো তাহলে ওটাকে দান করে দাও, অন্য কারোর কাজে আসবে। আমি না হয় কানা, কিন্তু আপনি তো চোখে বেশি দেখেন। তাহলে এইভাবে মাঝ পথে খাম্বার মতো দাঁড়িয়েছিলেন কেন? আমি কোথাও দাঁড়িয়ে থাকবো নাকি শুয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। সামান্য দুটো বোতামই তো ছিঁড়েছে, পুরো শার্ট তো আর ছিঁড়ে ফেলেনি। আপনি এমন করছেন কেন? বাড়িতে ফিরে সেলাই করে দিব, তবুও আমার মাথা খেন না। এমনিতেই মন ভালো নেই। আধার প্যান্টের পকেটে দুহাত গুছিয়ে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কেন, ছ্যাঁকা খেয়েছো? ছাকা খেলেও হয়তো এত খারাপ লাগতো না যতটা এখন লাগছে। জানেন স্যার, আমি না আজ বান্ধবীদের সাথে বসন্তের গানে নাচতে চেয়েছিলাম, কিন্তু কোন খচ্চর ব্যক্তি আমার নাম কেটে দিয়েছে। সো স্যাড, বাট যা হয় ভালোর জন্যই হয়। মানে কি বলতে চাচ্ছেন? এটাই যে অমন বাদরের মতো লাফালাফি করে শুধু শুধু নিজেকে সবার সামনে হাসির পাত্রী বানাতে। মুহূর্তে আলো ভীষণ রেগে গেল। সে তেড়ে এসে দুহাতে শার্টের কলার খামচে ধরে তাতে দাঁত পিষে আওড়ালো। আমি যদি বাদর হই তাহলে আপনি একটা আস্ত জলহস্তি। আধার মেয়েটার মুখের সামনে ঝুঁকলো। তীক্ষ্ণ চোখে পুরো চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে একসময় তার নজর গিয়ে আটকায় ঠোঁটের বাম দিকে নিচে থাকা ছোট্ট কালো কুচকুচে তিলটার উপর। ওখানে দৃষ্টি নিবদ্ধ রেখে বিড়বিড় করলো, আর এই আস্ত জলহস্তি আপনার স্বামী। আলোর দৃষ্টি শীতল হয়। খেয়াল করলো তারা অজান্তে একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। এতটাই কাছাকাছি যে মানুষটার গরম নিঃশ্বাস তার চেহারার উপর আছড়ে পড়ছে। মুহূর্তে আলো হাঁসফাঁস করে উঠল। তড়িঘড়ি করে শার্টের কলার ছেড়ে দিয়ে পেছনে পা রাখতে চমকে উঠল। সে তো ভুলেই গেছে তারা এখন সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ফলস্বরূপ সে নিজের ব্যালেন্স হারিয়ে চিত হয়ে পেছনে পড়তে যাবে, তার আগে আধার খপ করে মেয়েটার হাতের কবজি চেপে ধরল। মেয়েটার অর্ধেক শরীর পেছনের দিকে হেলে আছে, বুকের ওঠানামার গতি অস্বাভাবিক। বারটা চোখে তাকিয়ে থেকে বারবার শুকনো ঢোক গিলছে। এখান থেকে পড়লে নির্ঘাত হাসপাতালে পৌঁছে যাবে। সে স্যারের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলো, প্লিজ স্যার, হাত ছাড়বেন না, নয়তো হাসপাতালে পৌঁছে যাব। আদার ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে ধীরকণ্ঠে বলল, অকারণে শার্টের বোতাম ছিঁড়েছ, এটা শাস্তিস্বরূপ হাতটা ছেড়ে দেই। না, এমনটা করবেন না। দরকার হলে আমার শাড়ি চুড়ি যা ইচ্ছা ছিড়ুন, তাও ছাড়বেন না। নয়তো আমি পুলিশের কাছে গিয়ে বলবো আপনি ইচ্ছে করে ধাক্কা বেড়েছেন আমায়। ঠিক আছে, আমিও দেখব
তোমার কোন পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে? একথা শুনে আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সামান্য কিছু কারণের জন্য এইভাবে তাকে ছেড়ে দিবে? একটুও কি হাত কাঁপবে না লোকটার? এতটা নিষ্ঠুর হৃদয় কেউ হতে পারে? পারে তো। এই যে প্রমাণ করে তার সামনেই দাঁড়িয়ে আছে। আলো অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, আমাকে ফেলে দিয়ে যদি আপনার শান্তি লাগে তাহলে দিন, কোনো অভিযোগ করব না। তার বলতে দেরি হলেও হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের উত্তপ্ত বুকের উপর ফেলতে একটুও দেরি হলো না আধারের। আলো ভয় পেয়ে দুহাতে শার্ট খামছে ধরে বুকের মাঝে নুয়ে পড়ল। সে তো এক মুহূর্তের জন্যই ধরেই নিয়েছিল লোকটা তাকে ফেলে দিবে, কিন্তু এখন তার সব ভুল ধারণা ভেঙে গেল। একই সাথে শুনতে পেল, ছাড়তেই যদি হতো তাহলে আপনাকে আঁকড়ে ধরতাম না মিস কারো। ভার্সিটি থেকে ফিরে নিজের রুমে প্রবেশ করতে আধারের কপাল কুঁচকে যায়। নরম তুলতুলে বিছানার মাঝে বুকের নিচে বালিশ রেখে উবুর হয়ে তাতে ভর দিয়ে শুয়ে থেকে দুপা নাড়াচ্ছে আর ফোনে হাসতে হাসতে কথা বলছে আলো। প্লাজো সরে হাঁটুর কাছে নেমেছে, ফলস্বরূপ ফর্সা চিকন পাজোড়া উন্মুক্ত। পিঠের দিকেও জামা সরে গিয়ে পাতলা বাঁকানো কোমর দৃশ্যমান। মাঝখান থেকে একটা লালচে তিল উকিঝুঁকিও দিচ্ছে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এই অসভ্য মেয়ের শোয়ার স্টাইল ভীষণ বাজে। ব্যাগ রেখে শরীর থেকে কোট খুলতে কিছু কথা তার কানে এলো, যেটা শুনে তড়াক করে মেয়েটার দিকে তাকালো। আর বলিস না বোন, বিশ্বাস কর এখন আমার পেট ফেটে হাসি আসছে। শালু আর প্রপোজ করার মানুষ খুঁজে পেল না, ওই নিরামিষ খট্টাস তারা লোককেই করতে হলো। আমি ওকে বারবার মানা করেছিলাম ওই বাঁশঝাড়ের বাঁকা বাঁশের ওপর ক্যারাস খাস না, নয়তো কপালে দুঃখ আছে। কিন্তু কে শোনে কার কথা? ওই বদমাশ লোকটার প্রেমেই পড়তে হলো, যে কিনা প্রেমের পও জানে না। ভাগ্যিস থাপ্পড় টাপ্পড় মারেনি, নয়তো কি যে হতো। আমি জীবনে এমন আনরোম্যান্টিক বেড়া আর দুটো দেখিনি। শালার আমার বুইরা জামাইয়ের বয়স বেশি হইলে কি হইব, হেই বেড়া বহুত রোম্যান্টিক। ফোনের ওপার থেকে সারাক্ষণ চুম্মা দেয়। তাহলে ভাব কাছে থাকলে কি করতো? ভাবছি মুইও টিকিট কেটে মোর পরাণের স্বামীর কাছে উড়াল দিমু। বিয়ার পরেও কি এইভাবে সিঙ্গেল হয়ে থাকা কথা বলতে বলতে পেছনে ফিরতে আলোর চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। একই সাথে গলায় কথা আটকে যায়। কান থেকে ঠাস করে ফোনটা বিছানায় খসে পড়ল। আলো শুকনো ঢোক গিলে আস্তে করে উঠে বসলো। এই লোকটার না আজ দেরিতে আসার কথা ছিল, তাহলে এখন কিভাবে এলো? নাকি সে জেগে জেগে স্বপ্ন দেখছে? ফোন থেকে ক্রমশই হ্যালো হ্যালো শব্দ ভেসে আসছে। আলো শুকনো ঢোক গিলে স্ক্রিনের দিকে তাকায়, হাতে নিতেই শুনতে পেল, ওই সেমরি, ভাতারের দুঃখ কই হারাইলি? নাকি এখনই উড়াল দিলি আদর নিতে? আলো খুক খুক করে কেসে উঠে তড়িঘড়ি করে লাইন কেটে দিল। সামনে তাকিয়ে খেয়াল করলো লোকটা শার্টের বোতাম খুলতে খুলতে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটা দেখে আলোর দমটা বন্ধ হয়ে এলো। ঝড়ের বেগে বিছানার আরো উপরে উঠতে গিয়ে ধরম করে হেডবোর্ডে তার মাথাটা ঢুকে গেল। মেয়েটা ব্যথায় চোখ মুখ কুচকে মাথার পেছনের অংশে হাত বুলিয়ে স্যারের দিকে ভয়ার্থ চোখে তাকায়। বেয়াদব লোকটা উদম শরীরে তার কাছে চলে এসেছে। আলো চট করে হামাগুড়ি দিয়ে বিছানা থেকে পালিয়ে যেতে চাইল, কারণ এই লোকের মতিগতি তার সুবিধার লাগছে না। কিন্তু তাকে পালিয়ে যেতে না দিয়ে হঠাৎই এক পা চেপে ধরে হ্যাঁচকাটানে কাছে নিয়ে এলো আধার। আলো হতভম্বের মতো উবুর হয়ে পড়ে থেকে দুহাতে বিছানার চাদর খামছে ধরল। সে মনে মনে প্রতিজ্ঞাও করে নিল আর জীবনেও বান্ধবীদের কাছে স্যারের ব্যাপারে কিছু বলবে না। আধার আলোকে সোজা করে পাশে দুহাত রেখে ভর দিয়ে মেয়েটার উপর সামান্য ঝুঁকে পড়ল। তারপর ধীর কণ্ঠে আওড়ালো, আমি বইরা। আলো চটপট দুদিকে মাথা নাড়িয়ে বলল, না 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 না, আপনি বুড়া না, আপনি তো কচি খোকা। শেষের কথাটা বলে আলো দাঁত দিয়ে জিব্বা কাটল। আধার আর একটু ঝুঁকে থেমে থেমে বলল, আদর চাই আপনার? স্বামীর আদর চাই? তা সহ্য করতে পারবেন তো? আপনার পরাণের স্বামীর আদর, মিসেস খান? নাকি মাঝ পথেই পালিয়ে যাবেন? আলো কি বলবে ভাষা খুঁজে পেল না। সে তো মজা করে তখন বান্ধবীকে ওই কথাগুলো বলেছিল, কিন্তু এখন যে এইভাবে মজা বাসে পরিণত হবে বুঝতে পারেনি। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, সরি স্যার, আর এমনটা করব না। আধা চট করে এক হাতে মেয়েটার দোগাল চেপে ধরে দাঁতে দাঁত পিষল। সব নষ্টের গোড়া তোমার এই বেয়াদব মুখ। একটা কাজ করি, তোমার ঠোঁট দুটোই সেলাই করে দিই। বলে আধার সরে গিয়ে সুই সুতা খুঁজে বের করে আনলো। এদিকে আলো হতবাক হয়ে গেল। স্যারকে কাছে আসতে দেখে সে দুহাতে নিজের মুখ চেপে ধরল। আধার টি টেবিলের উপর সুই সুতা রেখে বিছানা থেকে শার্ট তুলে মেয়েটার মাথার উপর ছুঁড়ে মেরে গম্ভীর কণ্ঠে বলল, ভদ্র মেয়ের মতো শার্টের বোতাম সেলাই করে দাও।
কথা বলে আধার ওয়াশরুমে চলে গেল আর আলো হাঁপ ছেড়ে বাঁচল। উফ, আর একটুর জন্য তার প্রাণ পাখিটাই উড়ে যায়নি। আধার একটু সময় নিয়ে গোসল করে বেরিয়ে এলো। রুমে কোথাও মেয়েটাকে দেখা গেল না। হঠাৎ তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি উকি দিল। ওই সময় মেয়েটার ভয়ার্ত চেহারা দেখে তার খুব হাসি পেয়েছিল। আজকে অসভ্য মেয়েটাকে একটু হলেও জব্দ করতে পেরে ভালোই লাগছে। আধার আর মনে এসব ভেবে মাথার চুলগুলো মুছতে মুছতে সোফার দিকে এগিয়ে যায়। কাঁধে তোয়ালে ঝুলিয়ে রেখে সাদা শার্টটা তুলে নিয়ে বোতাম চেক করতেই চল শক্ত হয়ে উঠল। বেয়াদব মেয়েটা সেলাই জায়গায় সব বোতাম ছিঁড়ে রেখে দিয়েছে। আলো সন্ধ্যার দিকে রুমের ভেতর কফি নিয়ে প্রবেশ করলো। এত সময় সে দাদাজানের রুমে ঘাপটি মেরে বসেছিল। স্যারকে শান্ত চেয়ারে সোফায় বসে দেখে, ল্যাপটপে কাজ করতে দেখে লম্বা শ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গিয়ে কাচের টি টেবিলের উপর কফির মগ রাখলো। তারপর বিছানায় গিয়ে বসতেই ফোনটা বেজে উঠল। আলো উকি দিয়ে দেখে ফারা কল দিয়েছে। সে কপাল কুঁচকে কল রিসিভ করে ধীর কণ্ঠে বলল, ফারুক বল। অপর প্রান্ত থেকে কি বলা হলো বোঝা গেল না, তবে সবটা শুনে আলো অবাক কণ্ঠে বলল, কিন্তু আমি তো নাম দেইনি, তাহলে? ফারা আর কিছু বলে কল কেটে দিল। আলো ফোন করে ধপ করে বিছানায় শুয়ে বিড়বিড় করলো, স্যার, ভার্সিটিতে কি কোনো ভূতটুত আছে? আমার জানা মতে তুমি ছাড়া আর নেই। আলো তর্কে গেল না, বরং উদাস কণ্ঠে বলল, আমার সাথে কেন এসব হচ্ছে বলুন তো? আধা চোখের রিডিং গ্লাস ঠিক করে জানতে চাইলো। কি হয়েছে? দেখুন না স্যার, আমি যেটা চাই সেটা হচ্ছে না, কিন্তু আমি যেটা চাই না ঠিক ওইটাই হচ্ছে। যা বলার সোজা সাপটা বলো। অনুষ্ঠানে নাচতে চেয়েছিলাম, কিন্তু আমার নাচটা হওয়া হয়ে গেল। আর এখন শুনছি গ্রুপ ট্যুরে যাওয়ার লিস্টে আমার নামও আছে, অথচ আমি এইসবের আশেপাশেও যাইনি। ট্যুরে যাবে না কেন, যেখানে তোমার বান্ধবীরাও যাচ্ছে? আলো দীর্ঘশ্বাস ছাড়লো। সে তো যেতে চাই সবার সাথে, কিন্তু তার বাজেটের সমস্যা। বিকাশে মাত্র 500 টাকা পড়ে আছে, আর ট্যুরে যেতে লাগবে 5000-এর মতো। সে এখন এতগুলো টাকা কোথায় পাবে? বাবাকেও বলে নিতে পারবে না। সে যদি বিয়ের পরও বাপ চাচা ভাইয়ের কাছ থেকে টাকা চায়, তাহলে সেটা খুবই বাজে দেখাবে। তাই তো নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে চুপচাপ ছিল। তো এখন শুনছে তার নামও আছে। এজন্যই ফারা কল দিয়েছিল, কারণ তারা জানে সে যাবে না। শেষ মুহূর্তে এসে যে এমন চমক পাবে ভাবতেও পারেনি। আলো তপ্তশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, বেকার মানুষদের সবকিছুতে মানায় না। নিজের ইচ্ছেতেই যদি বেকার থাকতে চাও তাহলে কিছু বলার নেই। আলো কিছু না বলে চুপ করে থাকলো। আধার উঠে এসে ড্রয়ার খুলে দুটো এটিএম কার্ড বের করে আলোর সামনে রেখে শান্ত গলায় বলল, এইগুলা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। আমি আপনার টাকা কেন নিব? স্বামীর টাকার উপর স্ত্রীদেরও হক আছে। কিন্তু আমি আপনার টাকা এমনি এমনি নিব না। এমনি এমনি নিতেও বলছি না, ধরে নাও এটা তোমার বেতন। মানে কিসের বেতন? এই যে আমাদের জন্য এত কিছু করছো, 3 বেলা হাত পুড়িয়ে রান্না করছো, আমার সেবা করছো, রুম শেয়ার করছো, বেড শেয়ার করছো, ওয়াশরুম শেয়ার করছো, জামা কাপড় ধুয়ে দিচ্ছ, সবার খেয়াল রাখছো, এভরিথিং। তার জন্য তোমাকেও তো কিছু দিতে হয়। আমি যা কিছু করি সবটাই মন থেকে, এসব টাকার জন্য না। আমি জাস্ট উদাহরণ দিলাম। একটু থেমে পুনরায় বলল, আমার টাকা খরচ করতে তোমার এত সমস্যা কেন? জানি না। ঠিক আছে, এখন না হয় ধার হিসেবেই নাও, পড়াশোনার পর জব করে ফিরিয়ে দিও। তখন চাইলে তুমি আমায় বসিয়ে রেখেও খাওয়াতে পারো, আই ডোন্ট মাইন্ড। আলো মুহূর্তে হেসে উঠে বলল, আপনি বাচ্চা কাচ্চা পালবেন আর আমি বাইরে জব করব, ব্যাপারটা সত্যি দারুণ। আধার এক ভুরু উঁচিয়ে শোধালো, বাচ্চা কাচ্চা? কিছু ভুল বললাম নাকি? হুম, রেডি হয়ে নাও, বের হব আমরা। আলো শোয়া থেকে উঠে বসে জানতে চাইলো, কোথায় যাব? আমি যেখানে নিয়ে যাব সেখানে। আমার মতো ভোলা ভালা মেয়েকে নিয়ে গিয়ে যদি বেঁচে দেন তখন? তুমি আর ভোলা ভালা? সিরিয়াসলি মিস কালো? তোমাকে বিক্রি করতে গিয়ে দেখা যাবে উল্টো তুমি আমাকে বিক্রি করে দিয়ে বসে আছো, বসে বসে বাদাম খাচ্ছ। আলো মুখ ভেঙচি কেটে আলমারি খুলে একটা সুতির শাড়ি বের করতে আধার গম্ভীর কণ্ঠে বলল, শাড়ি বাদে যা ইচ্ছা পরা হোক। শাড়ি পরলে কি সমস্যা? অনেক সমস্যা। বলে আধার রুম থেকে বেরিয়ে গেল। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়লো। সে তো শাড়ি পরে মানুষটার সাথে ঘুরতে চেয়েছিল, তো এবার এখন তার শাড়ি পরা নিয়েও সমস্যা। আলো সুন্দর দেখে এক সেট কারুকাজের সালোয়ার কামিজ বের করে নিল, তারপর তৈরি হতে শুরু করলো। আধার আলোকে নিয়ে শপিং মলে এসেছে। বিয়ের পরে মেয়েটাকে কিছু দেওয়া হয়নি তাই আজ মেয়েটার যা যা প্রয়োজন সবকিছু নিয়ে দিতে এসেছে। তার মধ্যে কিছুদিনের জন্য তারা ভার্সিটি থেকে গ্রুপ ট্যুরে যাবে। সবকিছু মিলিয়ে শপিং করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এত মানুষের মধ্যে আলো বারবার পিছিয়ে যাচ্ছে, এতে বেশ বিরক্ত হয় আধার। সে পেছনে গিয়ে আলতো হাতে মেয়েটার ডান হাত চেপে ধরে ভেতরে নিয়ে গেল। তারপর যেটা পছন্দ হয় সেটা নিতে বলল। আলো সরু চোখে তাকিয়ে বিড়বিড় করলো, এখন যদি পুরো শপিং মল নিয়ে নেই তখন?
আধার নিজের জন্য ড্রেস দেখতে দেখতে ধীর কণ্ঠে বলল। নিতে পারো, সমস্যা নেই। আলোর নজর একটি আকাশি রঙা শার্টের দিকে যায়। সে শার্টের দিকে ইশারা করে বলল। ওই শার্টে আপনাকে সুন্দর লাগবে স্যার। আধার এক পলক তাকিয়ে বলল। আমি সাদা কালো ছাড়া পড়ি না। আলো চোখ মুখ কুচকে ওখান থেকে সরে যেতে যেতে বিড়বিড় করলো। বেরঙিন মানুষ। ড্রেস নেওয়া শেষে তারা একটি জুয়েলারি শপে প্রবেশ করলো। আল্লাহ আশেপাশে তাকাতে তাকাতে জিজ্ঞেস করলো। আমরা এখানে কেন এলাম স্যার? কাবাডি খেলার জন্য। আধার মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে যায়। তারপর সেলস গার্লকে কিছু চুড়ির ডিজাইন দেখাতে বলে। সিম্পল ডিজাইনে খুব সুন্দর এক জোড়া চুড়ি পছন্দ করে মেয়ের দুহাতে পরিয়ে দিতেই আলো হকচকিয়ে উঠে বলল। আমি এসব পড়ি না স্যার। দাদাজান বলেছে বাড়ির বউদের খালি হাতে মানায় না, এখন থেকে সব সময় এইগুলো পরে থাকবা। আলো নিজের হাতের দিকে তাকায়। মানুষটার পছন্দের তুলনা হয় না। আদার ছোট্ট একটি ডায়মন্ডের নোজপিন আলোর সামনে রেখে বলল। এটা পরা হোক। আলো কপাল কুচকে বলল। আপনি কি আমাকে ছিনতাইকারীদের হাতে তুলে দিতে চান? এত দামি দামি জিনিস শরীরে থাকলে আমাকে দিন দুপুরে তুলে নিয়ে যাবে রাস্তা থেকে। তোমার মতো পাগলকে কেউই নিয়ে যাবে না, সো রিল্যাক্স। আলো কিছু বলতে যাবে, তখনই স্যারের কঠিন নজর খেয়াল করে আর বলার সাহস পেল না। চুপচাপ নাকে নোজপিনটা পরে নিল। আধার ঠোঁট কামড়ে দুটো নেকলেস সেটের দিকে তাকিয়ে আছে। ওই দিনের সব গহনা তাহমিনা খান নিজের কাছে রেখে দিয়েছে। এখানে আসার আগে সোভান খান বলে দিয়েছিল মেয়েটাকে কিছু গহনাগাটি নিয়ে দিতে। এটার জন্য উনি নিজেই টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আধার নেয়নি। মেয়েটাকে যা দেওয়ার সবটা নিজের টাকা দিয়েই দিবে। তিথির জন্য একটা ব্রেসলেট নিয়েছে। আপাতত সে কনফিউজড, এই দুটো নেকলেসের মধ্যে থেকে কোনটা পরলে মেয়েটাকে মানাবে। আধার কল্পনা করার চেষ্টা করলো, শেষমেশ অধৈর্যের মতো দুটাই নিয়ে নিল। তোমার নুপুন বেঁচে খেয়ে নিয়েছো? আধার কয়েক জোড়া রূপোর নুপুর দেখতে দেখতে জিজ্ঞেস করলো। আলো জোরে জোরে শ্বাস নিয়ে বলল।